ও জগবন্ধু, আরে জগবন্ধু জগবন্ধু, আরে শোনো শোনো শোনো, আরে গরুগুলো মরছে যে। মরবেই তো, দুধে খুব করে জল মেশাও। তোমার বলদ মরছে না? মরুক কি, আমার মাথায় এখন অনাথ ছাড়া কিছু নেই। আরে শোনো শোনো, তাই তো বলছি যে তোমার অনাথ আশ্রমের মতন একটা পশু হাসপাতাল করলে হয় না? তুমি যেমন একটি এড়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারে। তুমি এক কাজ করো, তুমি পেগি শোক সভায় এসো। এই চল। কার শোক সভা? রেজিও সাহেবের, রেজিও সাহেবের। কি হলো কি তোর? জ্বর, বোখার, কাশি, বুকে ব্যথা, আবার কোন থেকে মুখ দিয়ে খুন উঠতেছে। তুমি মনে হয় একটা সাইকেল রিক্সা নিয়ে চলে যাও। ওই দেখো গেরো, দেখো তোমার সঙ্গে রফা হলো 1 টাকা, সাইকেল রিক্সাওয়ালাকে দেবো আর 1 টাকা। এত আলতা তো খায় না বাবু। আমি পারতেছি না, আমার টাকা লাগবে না, আপনি ছেড়ে দাও। ছেড়ে দাও আমারে, তোমাকে ছেড়ে পাই আমি যাই কি করে? ওঠ ওঠ, বস, ধর দেখি আবার ক্লাবে বাবুদের পাওয়া যায় কিনা। খেলায় বুঝতে গেলে তো সব একেবারে ঘন্টি ঘন্টি দে। ও বাবা, এত আসতে গেলে কি আর বাবুদের পাওয়া যাবে? চলো বাবা, একটু জোরে চলো। জগবন্ধু কি মতলবে আসছে কে জানে। ব্যাগ দে, ওদের কি পাবো এখন? বিজয় মিষ্টি হানিফ, কোথায় গেলি? এই তো। কি ব্যাপার কি? বাবা আমায় ডাকছিলেন? বাবু, আপনার চাও? এই ক্লাবের চা কোনোদিন ফোকটে খেয়েছি, তাহলে আজ কেন খবর নিয়ে যাও? হ্যাঁ তাই, এডওয়ার্ড সাহেবের টাকায় ক্লাব থেকে কেউ খেলাধুলো করছে না? হ্যাঁ খেলছিলেন, ওই তাস ক্যারাম সব পাতাই রয়েছে। অনাদি বাবু বললে জগবন্ধু বাবু আসছে, বলতেই হুড়মুড় করে সব টেনিস কোর্টের দিকে চলে গেলেন। বাবু, ওরা না আপনাকে না খুব ভয় পায়। ভয় ভয়, জজ, ম্যাজিস্ট্রেট, এসডিও, এসপি, সিভিল সার্জন, প্রিন্সিপাল, তারপর স্টেট ব্যাংকের বড় সব শহরের গণ্যমান্য লোক আমাকে দেখলে ভয় ভয়। বাজে কথা বলবে না। আরে ওই আমাদের ওই এসডিও সাহেব। ও স্যার, স্যার 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 এটা কি হলো স্যার? আমি স্যার আপনার কাজের ধান্দায় ঘুরে বেড়াচ্ছি আর আপনি টেনিস খেলছেন। না না, ম্যাজিস্ট্রেট সাহেব টেনিস খেলতে আসবেন শুনে আমি দুপুর থেকেই তো টেনিস রানে পড়ে রয়েছি। আপনার আওয়াজ পেয়েই তো আমি এখানে এলাম। দেখুন, পেগিকে হারিয়ে আমার যা মানসিক অবস্থা, এতে কিন্তু এত দৌড়চাপ আমার সহ্য হয় না। আমি জানি স্যার, ওই সাহেবদের কুকুর শোক পুত্র শোকের চাইতেও ভয়ঙ্কর। আপনি আমার বক্তৃতা সব পাবেন, কিন্তু স্যার আপনি এইভাবে যদি শোকে আত্মহারা হয়ে পড়েন তাহলে তো কাজ বাড়াতে পারবেন না। আপনি চলে যান। কোথায়? টেনিস কোর্টের কাছাকাছি, আমি একটু পরে আসছি। কেন? বাবা, এই ম্যাজিস্ট্রেট সাহেবকে ম্যানেজ করতে হবে না? কিন্তু কি আপনি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছাকাছি থাকুন, আমি আপনাকে গিয়ে বলবো স্যার আপনাকে ওই কুকুর হিতেশনী সবার প্রেসিডেন্ট হতে হবে। আপনি তখন বিগলিত হয়ে বলবেন সে কি, স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব যেখানে হাজির আমি সেখানে প্রেসিডেন্ট? না না না, আমি বরং চিফ গেস্ট হবো আর স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব প্রেসিডেন্ট হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেব তো এখনো আসেননি। উনি আসেননি? তাহলে ঠিক আছে, উনি এলেই হবে। কিন্তু এই কথাটা খেয়াল রাখবেন স্যার, যে ম্যাজিস্ট্রেট সাহেবকে এই প্যাচেই কুকুর হিতৈষণী সভার প্রেসিডেন্ট করতে হবে। আর ওই পেগির শোক সভার দিনে ওকে যে একটা কমিটমেন্ট করিয়ে নিতে হবে যে এখানে যেন একটা ভালো ভেটেরিনারি মানে পশু হাসপাতাল খোলা হয়। আর হাসপাতাল খুলে কি হবে? পেগি তো আমার মরেই গেল। ও পেগি তো আর ফিরবে না। আচ্ছা, মানুষ মরে গেলেই ফিরে না, তা পেগি তো কুকুর, কি করে ফিরবে বলুন? তবে হ্যাঁ, পেগির উপর একটা আমি বক্তৃতা লিখেছি, আপনি পড়বেন। লিখেছি, কুকুর মানুষের অতি ঘনিষ্ঠ, জীবনে এমনকি মহাপ্রস্থানের পথেও কুকুর সবসময় পথ দেখাইয়া নিয়ে যায় এবং মানুষ অপেক্ষা ইহারা ভালো। কেননা মানুষ মরিয়া ভূত হইয়া ভয় দেখায়, কিন্তু কুকুর এমন অবিবেচনার কাজ করে না। এটা আমি বলে দেখেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার কি হলো? ওটা পরে কি হবে? কেন স্যার? পেগির শোক সভা?
এই জন্য আমি নাই। কে বলেন? এই তো এই লেখা রয়েছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আমার নিজের কুকুর পেকির কথা মনে পড়িতেছে। তারপরে পেকির উপরে একটা এক্সটেম্পোর ডিম, লাস্টের দিকে একেবারে প্যাথোস দিয়ে কেঁদে ফেলে শেষকালে এই কথাগুলো বলে শেষ করুন স্যার। ওই পেকির হাত তা বলেছে একটা ভেটারিনারি হসপিটাল চাই। ওই পেকির হাত তা বলিতেছে স্যার। বাবা আত্মা পেগি আত্মা। হ্যাঁ স্যার, এইটা আমি ভালো করে পড়ে রাখবেন। হ্যাঁ স্যার, তাহলে এই কাগজটা স্যার সই করে দিন। হ্যাঁ, এই যে স্যার কলম। চেয়ারম্যান পাইপ খেয়েছে কেন? জল খাবে। না, পেগি জল খাবে। কিন্তু পেগি তো মরে গেছে। হ্যাঁ, কিন্তু মানুষের এই মধ্যে থেকে পেগির আত্মা জল খাবে স্যার। আপনি স্যার মানুষকেও ভালোবাসেন, কুকুরকেও ভালোবাসেন, অন্তত তার একটা দলিল হয়ে থাক স্যার। হ্যাঁ, এটা স্যার কোথায়? এই যে স্যার এখানে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওই পেগির আত্মা বলিতেছে একটা চোখি হসপিটাল। ওই পেগির আত্মা। তুই ডাক্তার দেখিয়ে যা। মাইমা, নাজিবাবু এসে গেছেন। ও তো বসো, আজকেই যেতে হবে। রামটহল কোথায়? জিনিসপত্রগুলো বাদ যাবে, সময় তো বেশি নেই। রামটহল, তুমি যে যাবে নরেনকে একটা ফোন করে জানিয়ে দাও। কেন? কেন আবার কি? নরেনকে জানানো দরকার মনে করো না? নাজিবাবু, আমি কিন্তু জানলা ধারে বসবো। আমি ওখান থেকে বলবো। তাই বই কি, আপনি অর্থে বসে আর চলে এসে গলা থেকে আমার হাত ছেড়ে নিয়ে যান। ওসব হবে না, আপনি এইখানে বসবেন ঠিক আমার সামনে। কি হচ্ছে দিদি? কেন একটু আস্তে কথা বলো, নরেন শুনতে পাচ্ছে। তাতে কি হয়েছে? কি হয়েছে এটুকু বুঝবার মতো বুদ্ধি কি তোমার নেই? নরেন যদি অন্যরকম কিছু মনে করে। দেখেছো নরেন, কার্তিক শেষ হতে চললো, এখনো গরমের গুমট কিন্তু গেল না। জুতি কেন মাইমা? কেন কি রে? এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। এই নরেনের সঙ্গে একটু গল্প টল্প কর। আসছি, তোমরা একটু গল্প টল্প করো, আমি ততক্ষণে ট্রেনের কামরাগুলো একটু ঘুরে আসি, দেখি যদি জানাশোনা কারোর সঙ্গে দেখা হয়ে পড়ে। হিমাংশু বাবু, আমি কিন্তু দুজনের মতো খাবার এনেছি, আপনাকেও খেতে হবে। দেখা যাবে না, পরে যে এমনি ঝগড়া করবেন তা কিন্তু হবে না। চলি নারেন, চলি মামি। কথা দিন, তারপর এমনি করে তোমরাও চলে যাবে ট্রেনে চড়ে কত দূরের পর, সেই বম্বে। হিমাদ্রি ছেলেটি কে? কেউ না, ওই তো চাকর ক্লাসের লোক, দুটো চারটে টাকা বদলে খাই ফরমাস কেটে দেয়। কিন্তু জ্যোতিকার আচরণ দেখে তো তা মনে হলো না। জ্যোতিকার কথা আর বলো না, ও বরাবরই এই রকমের। মুনির হয়ে চাকরের সঙ্গে এমন ব্যবহার করে, মনে হয় যেন একেবারে সমান স্তরের লোক। ছি নয়, তুমি এখনো শেষ পর্যন্ত এই ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছ। চলো, আজ কিন্তু আমার ওখানে চা না খেয়ে তোমার কিছুতেই ছুটি নেই। এসো। কেমন আছেন বাবু? লতিকা ভালো আছে? ঠিক
বলতে পারলাম না। ভালো থাকলেই ভালো। খোঁজ রাখেননি? খোঁজ রাখা তো আমার অভ্যেস নয়। কিন্তু লতিকার তো সেই অভ্যেসটি আছে। জানি না। লতিকা আপনার খোঁজ করেনি? না। আশ্চর্য। কি আশ্চর্য? যাকে এত গরজ করে পাটনা থেকে গিরিডিতে পৌঁছে দিলেন, তার সঙ্গে একটু বন্ধুত্ব হলো না? আপনার দুর্ভাগ্য। একটুও না। কেন, লতিকা দেখতে সুন্দর না? হ্যাঁ, সুন্দর হয়েছে। আমার চেয়ে সুন্দর নিশ্চয়ই। লোকে তাই বলে। কে বলে? আপনার মাই বলছিলেন। কার কাছে? আপনার বাবার কাছে। আপনার সামনে? আর আপনি তাই দোকান ভরে শুনলেন? কানে যখন শুনতে পাই তখন আর না শুনে উপায় কি? তা কথাটা তো মনে করে রাখতে কে বলেছে? মনে হচ্ছে কানের ভেতর দিয়ে একেবারে মরমে বসেছে। কত কথাই তো কানে আসে, মরমে আর বসে। মরম নেই তাহলে? হবে। আচ্ছা, একটা কথা সত্যি করে বলবেন? বলুন। লতিকা আপনাকে আমার মতো এত বিরক্ত করেনি? একটুও না। চা এনে দাও, বিছানা পেতে দাও, এরকম কোনো হুকুম করেনি? কোনো হুকুম করেনি? না, বরং লতিকাই এসব কাণ্ড করেছিল। আমি আপত্তি করেছিলাম, শোনেনি। তার মানে লতিকা আপনার খুব সেবা যত্ন করেছে বলুন? একটু বেশি করেছে বলতে হবে। কিরকম? এই যেমন নিজেই চাওয়ালাকে ডেকে আমাকে চা খাইয়েছিল, তারপর নিজের বিছানাটা আমার জন্য ছেড়ে দিয়ে সমস্ত রাত থেকে ফুলের টুপি তৈরি করেছিল। তাই বলে লতিকা আপনাকে বিয়ে করতে পারে না? সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন ডক্টর মৈত্র। তিনি পরীক্ষা করে বললেন, যথেষ্ট পরিমাণে ঘুমের ওষুধ খাইয়ে একটা ধারালো অস্ত্র দিয়ে গলাটা কেটে আলাদা করে ফেলা হয়েছে। আশ্চর্যের বিষয় এই, ডক্টর মৈত্রকে সাধারণত সাক্ষী মানা হলো না, যদিও তিনি সর্বপ্রথম মিতা হেমাঙ্গিনীকে পরীক্ষা করেছিলেন। পুলিশ ইন্সপেক্টর সুশীল রায় রেঙ্গুনের জাহাজ থেকে তোমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে এলেন। তিনি হলেন দায়রায় সুপার্দ, আমি হলাম সরকারি সাক্ষী। পাবলিক প্রসিকিউটর সুরেন দাস আমাকে জেরা করলেন। যে লোকটি মিতা হেমাঙ্গিনীর ঘর থেকে আমাকে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছিল, সেই লোকটি আসামি কিনা। আমি বললাম না, খুনির সঙ্গে আসামির চেহারার আকাশ পাতাল তফাৎ। অন্তর্যামী ঠাকুর, তুমি তো সব জানো। আমার স্বামী কোনো অপরাধ করেনি, আমি কোনো অপরাধ করিনি, আমার শঙ্কর কোনো অপরাধ করেনি। তবে কেন কেন এই নির্মম শাস্তি? কে এর জন্য দায়ী? আমার দ্বারা তোমার কোনো সুবিধা হবে না। আমি বুড়ো অসুস্থ মানুষ, কারো কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে নেই। নেহা, তুমি প্রশান্ত বাবুর ছেলে, তাই আমি যা জানি তোমায় সব বললাম। তবে পুলিশ ইন্সপেক্টর সুশীল রায় প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার বাবার কেস তদন্ত করেছিল, সেই সব কথা জানে। তার সম্বন্ধে তোমার সব কথা জানা দরকার। আচ্ছা, সুশীল বাবু এখন কোথায় থাকেন বলতে পারেন? ওই যে শক্তিনগরে বাস্তুহারা কলোনি হয়েছে, সেইখানেই সে থাকতো শুনেছি। তার আসল বাড়ি বরিশাল। শক্তিনগরে বাস্তুহারা কলোনি? আরে হ্যাঁ, শক্তিনগর। জেলখানা দারোগা বলেই লোকে তাকে চেনে। বাড়ি আর ডক্টর মৈত্র, যিনি সর্বপ্রথম হেমাঙ্গিনীর মৃতদেহ পরীক্ষা করেন, তিনি এখন কোথায় থাকেন? তিনি যুদ্ধে গিয়েছিলেন, এখন মস্ত বড় ডাক্তার হয়ে গেছেন শুনেছি। আইএমএস সিএস হয়ে কলকাতার কোন হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট। বিনা হরিপদ? হরিপদ হরিপদ মহেশগঞ্জে ওষুধের দোকান করে। আর বিনার এখন সে বিনা নেই, তার অবস্থা ফিরে গেছে। এই বাড়ির তো সে অর্ধেকের মালিক। দুদিন পরই হয়তো পুরো মালিকই হয়ে যাবে। আর ওই শিল্পাগার বলে দোকানটা, তারও অর্ধেকের সে মালিক। আচ্ছা, বিনা থাকে কোথায়? এই তো আমাদের ওই ওপরের পাশের ফ্ল্যাটে, আমি তো তারই ভাড়াটে।
আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে চলি, কেমন? এসো। আপনি? ও, এই তারাপদ সরকার মশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ও, তারাপদ বাবু দেখা পেলেন? হ্যাঁ, পেলাম। আচ্ছা, আপনি বুঝি এই বাড়িতেই থাকেন? এই বাড়িটা তো আমারই। তারাপদ বাবু আমারই ভাড়াটে। ওপরের ফ্ল্যাটে আমি থাকি। ও, তাই নাকি? আপনি বুঝি তারাপদ বাবুর কেউ হন? আগে না, আমি তার কাছে এসেছিলাম একটা কাজে। কাজ মিটল? আগে হ্যাঁ, তা একরকম মিটলো। আচ্ছা, আপনি কোথায় থাকেন? এর আগে তো আপনাকে আমি কখনো দেখিনি। আগে না, আমি বিদেশি কি প্রীতি হোটেলে। ও, ওই হোটেলটা তো আমার দাদার। শিল্পাগার বলে আমাদের বড় একটা দোকানও আছে, যেখানে আপনার সঙ্গে আমার ধাক্কা লেগেছিল। ও হ্যাঁ। আসবেন না একদিন? আচ্ছা, আসবো। আচ্ছা, আপনি শ্রান্ত হয়ে ফিরছেন তো, আপনার বিশ্রাম দরকার। চলি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।